অনুযায়ী ক্যাম বসাইতে হবে, নিডল বসাইতে হবে, অনেকগুলো কাজ বাকি আছে। আর এখানে তোমাদের কি জানি বলে যে প্রেজেন্টেশন কি রোববারে? এই তোমরা আমার প্রেজেন্টেশন বানাচ্ছো? কথাই তো স্যার বলে না। স্যার আমরা স্যার হচ্ছে প্রেজেন্টেশন স্যার বানাচ্ছি স্যার, আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে স্যার দিতে পারবো স্যার। জি, সামনের সপ্তাহে কি রোববার? স্যার রোববারে স্যার, রবিবারে স্যার একটু আমাদের কষ্ট হয়ে যায় স্যার, আমি স্যার আহ, সামনের সপ্তাহে স্যার আপনার আরেকটা ক্লাস আছে স্যার মঙ্গলবারে স্যার, তো মঙ্গলবারে হলে স্যার একটু ভালো হয় স্যার আমাদের জন্য স্যার। আচ্ছা, এই সপ্তাহে তো অনলাইনে আর একটা, আগামীকালকে আর একটা ক্লাস আছে, এই সপ্তাহে একটা ক্লাস মিস গেছে যে এটা আগামীকালকে হবে। স্যার স্যার অনলাইনে স্যার। ওটাও অনলাইনে নিব। জি স্যার, জি স্যার, ঠিক আছে। আর তোমাদের গুগল ড্রাইভে একটা নোটেশন গ্রাফ, একটা ফাইল পাঠানো হয়েছে, নোটেশন গ্রাফের ফাইলটা কি দেখছো তোমরা? নোটেশন গ্রাফ ফাইলটা দেখো নাই? গুগল ড্রাইভে পাঠানো হয়েছে, আজকে লেকচার যেটা এটাও পাঠানো হয়েছে, সাথে নোটেশন গ্রাফ নামে আর একটা ফাইল পাঠানো হয়েছে। নোটেশন গ্রাফ যে ফাইলটা আছে, এই ফাইলটা প্রত্যেকের কাছে 3 কপি করে থাকবে। যে কোনো একজন প্রিন্ট করবা, সেখান থেকে বাকিরা সবাই ফটোকপি নিবে। আমরা আজকের ক্লাসটা শুরু করি। কতজন হয়েছে তোমরা সব মিলে? দেখতেছি যে 40 জন হয়েছে, তার মানে 50% স্টুডেন্ট ধরে নিচ্ছি, 50% আসো। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের ডিজাইনের ভেতরে নিট লুপের বাইরে অন্যান্য লুপ দিয়ে কম্বিনেশন করা, এবং এই কম্বিনেশন করলে মেশিনে ক্যাম এবং নিডেলের অ্যারেঞ্জমেন্টটা কি হবে সেটাও হিসাব করা। তো এই ক্ষেত্রে আমি একটা গেস করতে পারি যে তোমাদের মধ্যে অনেকে হয়তো জিনিসটা পারো, ক্যাম সেট আপ কিভাবে হিসাব করে এবং নিডেলের অ্যারেঞ্জমেন্ট কিভাবে হিসাব করে ফ্যাব্রিকের ডিজাইনের উপর ভিত্তি করে। আবার দেখা গেছে যে অনেকে বেশ কনফিউজড, বেশ ভালো পরিমাণ কনফিউজড। তোমাদেরকে রিব মেশিনে তোমরা বেশ কয়েকদিন কাজ করছো, এরপরেও যখন জিজ্ঞেস করা হয়েছে তোমাদের ল্যাবের রিপোর্ট ইভ্যালুয়েশনের সময় যখন জিজ্ঞেস করা হয়েছিল যে ফিডার কয়টা ছিল, দুই একজন পাওয়া গেছে যারা কনফিউজড। যে বিবেড মেশিনে ফিডার কয়টা ব্যবহার করছে, কিছুটা কনফিউজড উত্তর দিচ্ছে সে, বলতে পারতেছে না। তো এত বেশি কনফিউজড হলে তো প্রবলেম। আমাদের আজকের ক্লাসে আগের কিছু আলোচনা আসবে, নতুন কিছু থাকবে, সবকিছু মিলে আজকের ক্লাসটা আমরা একটু সামনে যাই। আমরা কি নিয়ে আলোচনা করব আজকে? কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্টিচেস। এটা প্লাস এর সাথে যখন ভিন্ন ভিন্ন স্টিচ কম্বাইন করব তখন আমাদের ক্যাম সেটআপটা কি হবে, এবং তার উপর ভিত্তি করে নিডেলগুলো আমরা কিভাবে বাছাই করব, কোন নিডেলের পর কোন নিডেল বসাবো, এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাস আমাদের। তো তোমরা যখন টেক আপ নিয়ে কাজ করতেছিলা, সেখানে মনে হয় একটা প্রশ্ন ছিল মেশিনটার রোটেশন ডিরেকশন কোন দিকে। আমাদের ল্যাবে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কোন দিকে ঘুরে তোমাদের কি খেয়াল আছে? ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ স্যার। দেখি কে বলতে পারো। ক্লকওয়াইজ, সবগুলা ক্লকওয়াইজ ঘুরে। স্যার একটার কথা মনে আছে, ক্লকওয়াইজ দেখছিলাম স্যার। তার মানে সবগুলা দেখো নাই, ওখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এরকম মেশিনও আছে। কারো চোখে পড়ছে কোন মেশিনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে?
আচ্ছা, সেটা না হয় আমরা খেয়াল করব হয়তো কোনো একটা জিনিস যখন অ্যাটেনশন ড্র করা না হলে অনেক সময় চোখে পড়ে না বা খেয়াল করা হয় না, আমরা সেটা দেখব। তার আগে এখানে আমরা একটু কি লেখা আছে, সাম নিটিং মেশিন রোটেটস ক্লকওয়াইজ হোয়ার সাম রোটেটস অ্যান্টি ক্লকওয়াইজ। কিছু মেশিন ক্লকওয়াইজ ঘুরে, কিছু মেশিন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এখন আমরা একটা মেশিনের চালু করলে যখন মেশিনটা সিলিন্ডার ঘুরতেছে তখন বুঝতে পারতেছি যে মেশিনটা ক্লকওয়াইজ ঘুরতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। কিন্তু মেশিনটা যদি বন্ধ থাকে তখন কিভাবে বুঝবো মেশিনটা ক্লকওয়াইজ ঘুরে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে? যারা মেশিন খুলছো তাদেরকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল ক্যামবক্সের গায়ে নাম্বারিং কেন করা হয়েছে। প্র্যাকটিক্যাল ক্লাসে এই প্রশ্নটা আছে তোমাদের প্রশ্নের লিস্টের মধ্যে, ক্যামবক্স। তো সেই প্রশ্নটার উত্তর আমরা এখন পেয়ে যাব। তাহলে আমরা খুঁজতে চাচ্ছি যে একটা মেশিন বন্ধ থাকলে এই মেশিনটা ক্লকওয়াইজ ঘুরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা কিভাবে বুঝবো? এখানে বলতেছে যে দ্য ডিরেকশন অফ ফিডার নাম্বারিং, এই একটা মেথড বা ফিডারের নাম্বারিং দেখে আমরা বুঝতে পারি মেশিনটা কোন দিকে ঘুরে। কিরকম? সিলিন্ডার রোটেটস টু দ্য ডিরেকশন টু হুইচ ফিডার নাম্বার ইনক্রিজেস। ফিডার নাম্বার মানে ক্যামবক্সের গায়ে যে নাম্বারগুলা লেখা থাকে সেই নাম্বারগুলা। ক্যামবক্সের গায়ে নাম্বার যে ডিরেকশনে বাড়ছে মেশিন সেই ডিরেকশনে ঘুরবে। যদি বাম থেকে ডান দিকে 1 2 3 এইভাবে ক্যামবক্সের গায়ে নাম্বার লেখা থাকে তাহলে বুঝতে হবে সিলিন্ডারও বাম থেকে ডান দিকে ঘুরে। যদি উল্টো দিকে লেখা থাকে নাম্বারগুলা, ডান দিক থেকে বাম দিকে নাম্বারগুলা বাড়ছে হয়তো এরকম, ডান দিকে 1, তারপরে বামে 2, তার বামে 3 এইভাবে, তাহলে বুঝতে হবে এখানে সিলিন্ডারও ডান থেকে বাম দিকে ঘুরে বা ক্লকওয়াইজ ঘুরে। তাহলে একটা মেথড আমরা পাইলাম ক্যামবক্সের গায়ে নাম্বার দেখে বুঝতে পারি মেশিনটা কোন দিকে ঘুরে। তোমরা আগামীকালকে একটা গ্রুপের ল্যাব আছে, গিয়ে মেশিনগুলো চেক করবা, মেশিনগুলোর গায়ে যে ক্যামবক্স আছে সেই ক্যামবক্স গুলার নাম্বার কোন দিকে বাড়ছে, ক্লকওয়াইজ বাড়ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ বাড়ছে। ওটা দেখেই বুঝতে পারবা মেশিনটা কোন দিকে ঘুরে। এর বাইরে আরো একটা মেথড আছে, সেই মেথডটাও আমরা দেখবো আজকে। আমরা এখানে দেখতেছি ক্যামবক্সের গায়ে নাম্বার হয়তো এফ লেখা থাকে না, শুধু 1 2 3 এরকম নাম্বার লেখা থাকে। তো এটা দেখে আমরা বুঝতেছি এই মেশিনটা বাম থেকে ডান দিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। এর বাইরে আরেকটা মেথডের কথা আমরা যেটা বলতেছিলাম, ডিরেক্ট আমি যে ইয়ার্নটা ফিট করতেছি সেই সুতাগুলার ডিরেকশন কোন দিকে। এটা কি? সুতাগুলার ডিরেকশন কোন দিকে বা সুতা তো লাগানো আছে মেশিনে, সুতার অ্যাঙ্গেল দেখে বোঝা যায় মেশিনটা কোন দিকে ঘুরে। কিরকম আমরা এখানে একটু দেখি। এ- এখানে আমি যদি এই বরাবর একটা লাইন টানি তাহলে এই যে সূক্ষ্মকোণ যেটা তৈরি হয়েছে, সূক্ষ্মকোণ যেদিকে, অর্থাৎ মেশিনটা ঘুরবে হলো এইরকম দিকে, সুতো উঁচু প্রান্ত থেকে নিচু প্রান্ত যেদিকে অ্যাঙ্গেল করছে সেদিকে ঘুরবে। সুতরাং অ্যাঙ্গেল দেখে আমরা বুঝতে পারতেছি, বা যে দিকে ইনক্লাইনেশন আছে, ইনক্লাইন্ড হয়ে আছে সুতা সেদিকে মেশিনটা এখানে বাম থেকে ডান দিকে ঘুরবে। তাহলে নিডেলের মাথায় সুতা কিভাবে ফিড হচ্ছে এই ফিড অ্যাঙ্গেল দেখে আমরা বুঝতে পারি মেশিন কোন দিকে ঘুরবে, অথবা ফিডারের গায়ে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেখেও বুঝতে পারি ফিডার কোন দিকে ঘুরবে। এই ক্যামবক্স গুলোর মধ্যে একটা ক্যামবক্সকে আবার গেট ক্যাম বলে। কথা প্রসঙ্গে যেহেতু আসলো আমরা বলে ফেলি, এই সবগুলা ক্যামবক্স হয়তো একটা মেশিনে আমরা ধরে নিচ্ছি যে 60 ফিডারের মেশিন বা 60 ফিডারের মেশিন ধরে নিচ্ছি, 60টা সুতা ফিট করা যায়। তাহলে প্রতি সুতার জন্য একটা ক্যামবক্স যদি আমরা হিসাব করি 60টা ক্যামবক্স থাকার কথা। তো 60টা ক্যামবক্সের মধ্যে অন্তত একটা ক্যামবক্স থাকবে যেটাকে গেট ক্যাম বলবে।
গেট ক্যাম কেন বলে? গেট ক্যামে সব সময় সবগুলা শুধুমাত্র মিস ক্যাম বসিয়ে রাখে। গেট ক্যামে সব সময় শুধুমাত্র মিস ক্যাম বসায়। গেট ক্যামটা ইউজ করে কি জন্য? কোনো একটা নিডেলে যদি প্রবলেম হয়, হয়তো দেখা গেছে নিডেলের অ্যারেঞ্জমেন্টটা এমন, খুলে লাগাইতে প্রবলেম হবে, তখন আস্তে আস্তে নিডেলটাকে ঘুরে গেট ক্যাম বরাবর নিয়ে আসে, নিয়ে এসে তখন নিডেলটা রিপ্লেস করে দেয়। এই জন্য মেশিনে একটা গেট ক্যাম হিসেবে রাখা হয়, যেটাতে সবগুলা ক্যাম মিস ক্যাম হিসেবে থাকে। তার মানে 60 ফিটার মেশিনে 59 সুতা ফিট করবে, 60টা পুরোটা ফিট করবে না। এটা একটা কারণ। তো আবার অনেক সময় হয় কি, রিপিটে দেখা গেছে যে হয়তো 4 ফিডারে এক রিপিট হচ্ছে, ফ্যাব্রিকের যে ফিডার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে। তো 4 ফিডারে এক রিপিট যদি হয়, তার মানে 60টা ফিডার হলে 4 15 60, 15টা রিপিট অ্যাট এ টাইম তৈরি করার কথা। তো এই ক্ষেত্রে যদি একটাকে গেট ক্যাম্প বানায় দিয়ে রিপিটটা ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে নিটিং ম্যানেজার সিদ্ধান্ত নেয় যে গেট ক্যাম্প হিসেবে কোনো ক্যাম্প রাখবে নাকি রাখবে না। বেশিরভাগ ক্ষেত্রে গেট ক্যাম্পটা রাখে অপারেটরের সুবিধার জন্য বা টেকনিশিয়ানের সুবিধার জন্য। তবে ইউনিভার্সালি সব মেশিনে থাকতেই হবে গেট ক্যাম্প, এটা বাধ্যতামূলক না। এটা টেকনিশিয়ানের উপরে নির্ভর করে। হয়তো ম্যানেজার সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, একটা রিপিট আমার ভাঙ্গা আসুক, সমস্যা নাই, ওই বরাবর ফ্যাব্রিকটাকে স্লিটিং করে ফেলবে, ওপেন করে ফেলবে, তাহলে ভাঙ্গা রিপিট বোঝা যাবে না। হইতে পারে এরকম। আচ্ছা, আমরা ওদিকে না যাই আপাতত, প্রসঙ্গ আসলে সামনে আরো কথা বলা যাবে। এখানে আমরা বলছিলাম মেশিন কোন দিকে ঘুরে সেই ডিরেকশনটা আইডেন্টিফাই করার জন্য। এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই জন্য, তুমি যখন ক্যাম সেট আপ হিসাব করতেছো এবং নিডলের অ্যারেঞ্জমেন্ট যখন হিসাব করতেছো, মেশিন ক্লকওয়াইজ ঘুরে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা হিসাব না করে যদি ক্যামের সেট আপ হিসাব করো, দেখা গেল যে মেশিনে ক্যাম নিডেল যেটার পরে যেটা বসার কথা সেটা উল্টা বসাইছো, ফলে যে ডিজাইন চাইছো সেই ডিজাইন হয় নাই, উল্টা পাল্টা কিছু হয়েছে। এখন তুমি ডাইং করতে গিয়ে যদি কিছু ভুল হয়, ফ্যাব্রিক থেকে সেই রং কিন্তু তুলে ফেলা যায়, স্ট্রিপিং বলে, তোমরা শুনছো সম্ভবত, স্ট্রিপিং করে সেই রং তুলে ফেলা যায়। এটা হর হামেশাই ফ্যাক্টরিতে করতেছে, অহরহ করতেছে। শেড মিলতেছে না, শেড অনেক দূরে চলে গেছে, এবং এটাকে খুব সহজে মিলানো যাবে না। এইরকম হলে কি করে, ওরা ফ্যাব্রিকটাকে নামাই ফেলে পরে হাইড্রোস, ওটা এই যে কি জানে বলে, যে ব্লিচিং এজেন্টের মতো হাইড্রোস, ওটা দিয়ে ফ্যাব্রিকটার রং পুরাটা তুলে ফেলে, সাদা করে ফেলে, আবার করে এটা শুকায় শুকায় আবার রং করে। তাহলে ডাইং এ তো যদি তোমার ভুল হয় সেটা কারেকশনের উপায় আছে, কিন্তু সুতা নিয়ে একবার তুমি নিটিং করে ফেলছো, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, সেই সুতা ফ্যাব্রিক থেকে খুলে নিয়ে আবার নিটিং করবা, এই উপায় নেই। যেটা নিটিং করছো সেটা যদি ওকে থাকে ব্যবহার করা যাবে, ওকে না হইলে সেটা ফেলে দিতে হবে। প্রসেস লস। এখন তুমি চাইলেও তো ওটা করতে পারবা না। কেন করতে পারবা না? তুমি নিটিং ম্যানেজারই হইলা, তাতে কি? অর্ডার বুকিং দিয়ে হলো মার্চেন্ডাইজাররা, তোমার কাছে হয়তো 1 টন ফ্যাব্রিকের জন্য বুকিং দিচ্ছে, তুমি বললা যে আমার প্রসেস লস আছে 3%। তো 3% হিসাব করে সে তোমাকে ফ্যাব্রিক পাঠাবে কি 1 টন প্লাস 3%, যতটুকু আছে 1030 কেজি পাঠাবে সুতা। এই সুতা দিয়ে কাপড় বানায় তারে 1000 কেজি দিতে হবে। 30 কেজি বেশি দিল কেন? বেশি দিছে ওই যে সুতা মাঝে মাঝে ছিঁড়বে, লাগাবে, ইত্যাদি ইত্যাদি, হয়তো এইসব কারণে। এটা প্রসেস লসে হিসাব করে সব ফ্যাক্টরি। এখন তোমাকে বুকিং দিল 1 টন ফ্যাব্রিকের, মার্চেন্ডাইজার সুতা পাঠাইলো 3% অ্যালাউন্স দিয়ে, তুমি নিটিং করতে যাইয়া ভুল করে ফেলছো। এখন মার্চেন্ডাইজারের কাছে সুতা চাইলে মার্চেন্ডাইজার তোমার আবার সুতা দিবে কেন? মার্চেন্ডাইজার আবার সুতা দিতে গেলে সেও তো তার বস থেকে অনুমোদন নিতে হবে যে এই অর্ডারে এক্সট্রা সুতা লাগতেছে। কেন লাগতেছে? নিটিং ম্যানেজার ভুল করছে, ক্যাম উল্টা বসাইছে, ডিজাইন উল্টাপাল্টা হয়ে গেছে। তো মার্চেন্ডাইজার কি কারণে এই ক্ষতিটা স্বীকার করবে? ক্ষতি স্বীকার করতে হবে তোমাকে। তো সেজন্য মেশিন কোন দিকে ঘুরে
এটা গুরুত্বপূর্ণ ক্যাম সেটআপ হিসাব করতে গেলে। যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে ক্যামের সেটআপ একরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে তার বিপরীত রকম ক্যাম সেটআপ হবে। এই হলো আসল কথা। তাহলে মেশিন বন্ধ থাকুক বা চালু থাকুক, মেশিনটা কোন দিকে ঘুরবে সেটা আমরা ফিডার নাম্বার অথবা সুতার অ্যাঙ্গেল দেখে আইডেন্টিফাই করতে পারবো মেশিনটা কোন দিকে ঘুরে। যেই মেশিন যেদিকে ঘুরবে সেই দিকটাকে ঠিক রেখে ক্যাম এবং নিডেলের হিসাব করব আমরা। এখন আমরা এখানে দেখতেছি আরেকটা কথা যেটা বলে নিচ্ছি, সেটা এর আগেও এটা আলোচনায় আসছিল এবং আমরা কথা বলছিলাম, সেটাই আবার এখানে রিপিট করতেছি। এখানে একটা নিডেল ছিল, এই নিডেলটা কিভাবে লুপ তৈরি করে আমরা একটু দেখে নিই। এখানে কি কথা বললো, এ পার্টিকুলার টাইপ অফ ক্যাম ইন অ্যান অ্যাক্টিভ ফিডার। এই পার্টিকুলার টাইপ অফ ক্যাম ধরে নিচ্ছি এই নিট ক্যাম, এই নিট ক্যামটা অ্যাক্টিভ ফিডার। অ্যাক্টিভ ফিডার কোনটা? যে ফিডারে সুতা ফিট করা হয়েছে সেটা আমাদের অ্যাক্টিভ ফিডার। যে ফিডারে সুতা ফিট করা হয়েছে, যে ক্যামবক্সে বা যে ফিডারে আমি সুতা দিছি সেটা আমার অ্যাক্টিভ ফিডার, যদি সেখানে সবগুলা মিস ক্যাম না থাকে। আমি সুতা দিছি কিন্তু সবগুলা মিস ক্যাম দিয়ে রাখছি, ওই সুতা তো কেউ নিবে না, তাহলে আমার ফিডারটা অ্যাক্টিভ হয় নাই। তাহলে অ্যাক্টিভ ফিডার কোনটাকে বলবো? সুতাও দেব, মিস ক্যাম না হয় সবগুলাই দিলাম, অন্তত একটা টাক অথবা নিট ক্যাম দেব, তাহলে এটা আমার অ্যাক্টিভ ফিডার। তাহলে ইনঅ্যাক্টিভ ফিডার কোনটা? ইনঅ্যাক্টিভ ফিডার কোনটাকে বলবো? ইনঅ্যাক্টিভ ফিডার হলো ওই ফিডার যেটাতে আমি সুতা দিই নাই। আচ্ছা ঠিক আছে, যারা মেশিন খুলতেছেন তারা এখন জিনিসটা ভালো মতো বুঝার কথা, আপনারা আবার ক্যামও লাগাবেন। মনে করেন একটা ফিডারে আপনি সুতা দেন নাই, ক্যাম দিছেন নিট ক্যাম, টাক ক্যাম বা হাতের কাছে যেটা পাচ্ছেন সেটা দিছেন। মেশিন যখন চালাইবেন যদি নিট ক্যাম পায়, সুতা দেন নাই তাতে কি হয়েছে? এই নিট ক্যাম্প পাওয়ার কারণে নিডেল উপরে উঠে ওর লুপ ক্লিয়ার করে ফেলবে, এখানে ডুব দিলে তার এটা নক অফ হয়ে যাবে। সুতা নে নাই কিন্তু লুপ নক অফ হয়ে গেছে, তার মানে এই ফিডার অ্যাক্টিভ। আমি সুতা দিই নাই তাতে কি হয়েছে? এটা অ্যাক্টিভ। তাহলে ফিডারকে আমরা ইনঅ্যাক্টিভ করি কিভাবে? ইনঅ্যাক্টিভ করি ওই ফিডারের সবগুলা মিস ক্যাম দেব, গেট ক্যামের মতো, প্লাস সুতা যাতে ডেলিভারি না হয় ডেলিভারি বন্ধ করে দেব। কেন ডেলিভারি বন্ধ না করলে কি সমস্যা? যদি ডেলিভারি বন্ধ না করি পজিটিভ ফিড সিস্টেমের কারণে সুতা আপনা আপনি আসতে থাকবে এবং এখানে লুজ হয়ে জমতে থাকবে, নিডেলের মুখে ঝামেলা করবে, যাতে সুতা না আসে সেই ব্যবস্থা করব। তাহলে কিভাবে একটা, তোমরা যেটাকে পজিটিভ ফিডার বলে থাকো সেটাকে কিভাবে স্টপ করবা যাতে সুতা ডেলিভারি না দেয়? বাকি সবগুলা পজিটিভ ফিড সিস্টেম সুতা ডেলিভারি দিবে, শুধু একটা মনে করো 25 নাম্বার ফিডারটা সুতা ডেলিভারি দিবে না। ওটা কিভাবে করে বলতে পারো কিনা? সুতা আমি ছিড়বো না, কিভাবে বলতে পারো না? এই বুঝো নাই তাহলে তোমরা আমার কথাটা? এগুলা আছে নাকি লাইনে আসলে? ফর্টি স্যার সিক্স প্রত্যেকটা পজিটিভ ফিডার তো একসাথেই মুভ করে স্যার, একটা বেল্টের মাধ্যমেই। তাহলে স্যার হ্যাঁ, একটাকে কি স্টপ করা যাবে? কিন্তু আমার তো স্টপ করার দরকার, এটা কিভাবে করি? স্যার ওইটাকে কা- কালকে কাদের প্র্যাকটিক্যাল, এদেরকে ধরবো কেমনে একটা নির্দিষ্ট ফিডারকে আমি অফ করি। পজিটিভ ফিড সিস্টেমের মধ্যে কালো একটা রাবার আছে, খেয়াল করছো কখনো? স্যার জি ওই যে স্যার। সিলেক্টর। সিলেক্টর। জি, এই সিলেক্টর, সিলেক্টর এটাকে যদি তুমি উপরের দিকে তুলে দাও তাহলে উপরের চাকাটা লক হয় মানে অ্যাক্টিভ হয়। বেল্ট যদি উপরের চাকা থাকে তাহলে উপরের চাকা দিয়ে ফিড সিস্টেম এটা ঘুরবে। যদি সিলেক্টর নিচে নামাই দিই তাহলে নিচের চাকা এঙ্গেজ হয়, তখন নিচের বেল্ট দিয়ে ঘুরবে। যদি আমি মাঝখান বরাবর রাখি তাইলে কি ঘটবে? সিলেক্টর এটার তিনটা পজিশন, টপ, বটম এবং মিডল। যদি সিলেক্টরটা মিডল পজিশনে রাখি তাইলে কি হবে?
এগুলা নাড়াচাড়া করে দেখো নাই, চোখে পড়ে নাই তোমরা? কি করতেছো? হ্যাঁ, এটা ল্যাবে কালকে সকালে কে আছে এদেরকে ধরবো, তারপরে যারা মেশিন খুলতেছে এদেরকে ধরবো ধরবো, আরেক গ্রুপ বাকি থাকতেছে এদেরকেও ধরবো। সিলেক্টর যখন মাঝখানে দিবেন তখন বেল্টের কারণে ড্রাইভার যে পুলি আছে এটা ঘুরবে, কিন্তু সুতা জড়াবে, ডিসএঙ্গেজ হয়ে যায় মাঝখানে দিলে সিলেক্টর। তার মানে একটা ফিডারকে আমি ইনঅ্যাক্টিভ করতে গেলে সিলেক্টরটা মাঝখানে দিতে হবে যাতে সুতার ডেলিভারি আর না আসে। একই সাথে ওই ফিডারে সবগুলা মিসক্যাম দিয়ে দিতে হবে, না হলে বিনা প্রয়োজনে ক্লিয়ারিং হয়ে যেতে পারে বা উল্টাপাল্টা ঘটনা ঘটতে পারে। তখন আমরা বলি যে একটা ফিডার ইনঅ্যাক্টিভ করছি, ক্যামের দিক থেকেও ইনঅ্যাক্টিভ, সুতার দিক থেকেও ইনঅ্যাক্টিভ, দুই দিক থেকে ইনঅ্যাক্টিভ করতে হবে। এখন এখানে বলতেছে যে কি অ্যাক্টিভ ফিডারে যে ক্যাম লাগানো আছে এই ক্যাম ডাজ নট ফাইনালাইজ দ্য টাইপ অফ লুপ। অর্থাৎ এখানে নিট ক্যাম লাগাইছি, এই নিট ক্যাম বরাবর লাল সুতা আছে, এই লাল সুতা দিয়ে নিট লুপ তৈরি হবে এটা নিশ্চিত না। তাহলে নিশ্চিত করে কে? লাল সুতা দিয়ে কি লুপ তৈরি হবে এটা কে নিশ্চিত করে? স্যার নিডেলের বার। নো, নিডেলের বাটও না। এই যে দেখো, এই যে লাল সুতা এটা আর কি, এই নিডেল তো যাওয়ার পথে এই ক্যামের যে অবস্থা, এই অবস্থায় এই নিডেল এই লাল সুতাটা ধরবে। ঠিকই আছে, লাল না, এটা পিঙ্ক কালারের সুতা, এই সুতাটা ধরবে। কিন্তু এই নিট ক্যামের কারণে এই পিঙ্ক কালারের একটা নিট লুপ পাবো কিনা এটা নিশ্চিত না। কেন? আমরা হিসাব করে দেখি এই নিডেলের কি অবস্থা হবে। আচ্ছা, তার আগে এই পাশের লেখাটা পড়ে দেখি, তারপর আমরা মিলাবো এখানে। ইট জাস্ট এনশিওরস দ্যাট দিস নিউইয়ান উইল বি কট অর নট। বলতেছে এখানে যে ক্যাম্পটা আছে এই ক্যাম্প তোমাকে শুধু এইটুকু নিশ্চয়তা দিবে যে এই পিঙ্ক কালারের সুতাটা ধরা হবে নাকি হবে না। আমি নিট ক্যাম্প দিছি এখানে, তার মানে পিঙ্ক কালারের সুতাটা ধরা হবে, নিডেল এই সুতাটা ধরবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আমি এটা গ্যারান্টি দিতে পারি না যে এখানে নিট ক্যাম আছে তাই এখানে নিট লুপ তৈরি হবে, এটার গ্যারান্টি নাই। এটার গ্যারান্টি দিবে কে? পরবর্তী ক্যাম। দেখতেছি একটু পরে যদি সুতা ধরা হয়, যদি পরে ইফ কট দ্য টাইপ অফ লুপ, কোন টাইপের লুপ তৈরি হবে উইথ দিস কারেন্ট ইয়ান, এই পিঙ্ক কালারের সুতা দিয়ে কোন ধরনের লুপ তৈরি হবে সেটা ডিফাইন করবে পরবর্তী ফিডারের ক্যাম। কেমনে এটা ঘটলো? এই দেখো, এই যে দেখো, এবার দেখো মিলে দেখো। এই যারা কনফিউজড তারা মিলে দেখো, এই যে আমার কাছে নিডেল এটা ছিল, এই যে নিডেল এটা দেখো, নিডেল এটা এখন এই যে 1 নাম্বার পিটারে নিট ক্যাম্প ফলো করে উপরের দিকে উঠছে, তো উঠে গিয়ে স্যার যে পিঙ্ক সুতাটা ধরলো। হ্যাঁ বলো। স্যার যেটাতে ফিটিং হয় ওইটার পরেরটাই হচ্ছে ক্লিয়ারিং হয় মেবি, মানে এই জন্য এই কাজটা হয় মেবি। ইয়েস, এরপরের ক্যাম সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। আমরা দেখি এখানে এখন মিলে দেখি, এই যে পিঙ্ক কালারের সুতাটা ধরলো, তাহলে এখানে নিট ক্যাম দিয়েছি, এই নিট ক্যাম দিয়ে আমি এনশিওর করতেছি পিঙ্ক কালারের সুতা এটা ধরা। পিঙ্ক কালারের সুতা এটা ধরছি মাত্র, এটা দিয়ে কি লুপ হবে? টাক লুপ হবে না নিট লুপ হবে না হেড লুপ হবে, এটা কিন্তু এই ক্যাম কনফার্ম করতে পারতেছে না। কি হবে এখন? নিডেল এই ট্র্যাক ফলো করে এখানে নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে কি হবে? পিঙ্ক কালারের সুতা এটা টেনে নিচের দিকে নামলো। ঠিক আছে, নামলো, নামার পরে কই গেল? এখানে গেল। এখানে যখন যাবে তখন ক্লিয়ারিং ঘটলো, যখন ক্লিয়ারিং হয়ে গেল তখন যাইয়ে কনফার্ম হইলাম যে এটা দিয়ে কি লুপ হবে। এমনও তো হইতে পারতো যে এখানে ক্লিয়ারিং হয় নাই, যদি এখানে টাক্কাম বসায় রাখতাম তাহলে কি হতো? পিঙ্ক কালারের লুপ এটা কিন্তু এখানে ক্লিয়ারিং হতো না, তার মানে এটা হেড লুপ হয়ে যেত। এখানে নিট ক্যাম দিছি তাই এটা ক্লিয়ারিং হয়ে গেছে, তাই আমি কনফার্ম হয়েছি যে হ্যাঁ এটা দিয়ে নিট লুপ হবে, কারণ এখানে সুতা ধরছি এখানে ক্লিয়ারিং করছি। সুতা ধরলাম পরের সাইকেলে ক্লিয়ারিং করলাম, এটা নিট লুপ হবে। সুতা ধরলাম পরের সাইকেলে ক্লিয়ারিং করি নাই, এটা হেড লুপ হইতে পারে। তাহলে কি ধরনের লুপ তৈরি হচ্ছে পিঙ্ক কালারের সুতা দিয়ে সেটা নির্ভর করতেছে যে ফিডারে সুতা ধরলাম তার পরবর্তী ফিডারের ক্যামের উপরে নির্ভর করতেছে ওটা কি ধরনের লুপ হবে। এই হলো এইখানকার মেইন কথা। ঠিক আছে, এই নিডেলটা কি করলো, এখান থেকে এবার এখানে ধরলো কি
ব্লু কালারের সুতা ধরতেছে, এই যে ব্লু কালারের, তাহলে পরেরটাতে গিয়ে ক্লিয়ারিং করবে ব্লু কালারের সুতা। আমি যে ক্যাম বসে রাখছি সেই ক্যাম ব্লু কালারের সুতা ক্লিয়ারিং করলো। ক্লিয়ারিং করার পর এখানে ডুব দিলেই ব্লু কালারের লুপটা আউট হয়ে যাবে। এরপরে যাইয়া ধরলো এই কালার, তো এই কালারের সুতা ধরলো, গ্রিনটা ক্লিয়ার হইলো। এইভাবে আমরা দেখতেছি একটার পর একটা নিডেল এখান দিয়ে পাস করে যাইতেছে। নিডেল গুলা সিরিয়ালি যে ক্যামগুলা বসানো আছে এই ক্যামগুলা ফলো করে যাওয়ার পথে এই ক্যাম বরাবর যে সুতা দেয়া আছে সেই সুতা একবার একবার করে ধরে ধরে যাচ্ছে, যদি নিট ক্যাম থাকে। যেহেতু বিভিন্ন কালারের সুতা সে ধরতেছে, তাই এই নিডেল যে ওয়েলসটা তৈরি করতেছে সেই ওয়েলসের কালারও ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই ওয়েলসে ভিন্ন ভিন্ন কালারের লুপ আছে। যেহেতু এই নিডেল চলার পথে ভিন্ন ভিন্ন কালারের সুতা ধরে ধরে গেছে, তাই সে লুপও পাইছে ভিন্ন ভিন্ন কালারের। এটা সহজ জিনিস। এইভাবে যদি আমি আরো কতগুলা নিডল পাস করতে যাই এইদিকে, তাহলে আমি দেখতেছি এখানে যেই সিকোয়েন্সে আছে এখানেও সেই একই সিকোয়েন্সে রেড পিঙ্ক ব্লু গ্রিন, রেড পিঙ্ক ব্লু গ্রিন, রেড পিঙ্ক ব্লু, রেড পিঙ্ক ব্লু, রেড পিঙ্ক, এখান দিয়ে রেড। সিকোয়েন্স ঠিকই আছে, সুতার সিকোয়েন্স যেভাবে আছে সেভাবেই। এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমের কথা আমরা এর আগেও একবার বলছিলাম, সেই প্রবলেমটা আবারও বলি। আমরা এখানে নর্মাল ফ্যাব্রিক দেখি যে এখানে এই যে গ্রিন কালারের কোর্স একদম হরিজন্টাল, পিঙ্ক কালারের কোর্স একদম হরিজন্টাল, কিন্তু মেশিনে তো একদম হরিজন্টাল হয়ে তৈরি হয় নাই। দেখি তো মেশিনে কেমন তৈরি হয়েছিল। মেশিনে তৈরি হয়েছিল একটু আগেই আমরা দেখছি, এই যে মেশিনে তৈরি হয় কিরকম, দেখো মেশিনে তৈরি হয় কিন্তু অ্যাঙ্গুলার ওয়েতে। দেখো রেড কালারের সুতাগুলা সবগুলো একদম হরিজন্টাল নাই, এগুলো একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। পিঙ্ক কালারের এটাও একটা অ্যাঙ্গুলার পজিশনে আছে, ব্লু কালারের লুপগুলা একটা অ্যাঙ্গুলার পজিশনে আছে, একদম হরিজন্টাল নাই, সবগুলা নিডেলে। কিন্তু এখানে এসে দেখি আমরা ফ্যাব্রিকের মধ্যে সবগুলো একদম হরিজন্টাল। ওকে, হইতে পারে, কোনো সমস্যা নাই। এ নিডল প্রডিউসেস অনলি ওয়ান ওয়েল ইন উইথ নিটিং, আমরা যেটা দেখলাম একটু আগে, একটা নিডল একটা ওয়েল তৈরি করে। এ ক্যামবক্স উইথ ইয়ান ইজ কল্ড অ্যাক্টিভ ক্যামবক্স। অ্যান অ্যাক্টিভ ক্যামবক্স প্রডিউসেস ওয়ান কোর্স এট ইচ মেশিন রোটেশন। মেশিন একবার ঘুরলে যদি একটা ক্যামবক্স লাগানো থাকে তাহলে একটা কোর্স তৈরি হবে। দুইটা ক্যামবক্স লাগানো থাকলে দুইটা কোর্স তৈরি হবে। ওই দিন মনে হয় এই প্রশ্নটা কারকে জানি করছিলাম প্র্যাকটিক্যালের সময়, যখন তোমরা রিব মেশিনটার ক্যাম খুলতেছিলা তখন এই প্রশ্নটা করছিলাম যে মেশিনটা এই অবস্থায় যেমন দেখতেছো এই অবস্থায় মেশিন একবার ঘুরলে কয়টা কোর্স তৈরি হবে। তোমরা কনফিউজড হয়ে গেছো। অ্যাক্টিভ ক্যামবক্স যে কয়টা থাকবে মেশিন ঘুরলে ততগুলা কোর্স তৈরি হবে। যদি পাঁচটা কোর্স থাকে, পাঁচটা ক্যামবক্স থাকে অ্যাক্টিভ, তাহলে মেশিন একবার ঘুরলে পাঁচটা কোর্স তৈরি হবে। ছয়টা ক্যামবক্স থাকলে ছয়টা তৈরি হবে, সাতটা থাকলে সাতটা তৈরি হবে। তাহলে ক্যামবক্স যত বেশি হবে প্রোডাকশন তত বেশি হবে। একটা মেশিনে ক্যামবক্স যত বেশি প্রোডাকশনও তত বেশি। এখন অনেক সময় জিনিসটা এমন আহ, এই অনেকে আবার কনফিউজ করার জন্য এই প্রশ্নটাও করে, বিশেষ করে কম্প্রিহেনসিভ ভাইবার সময় এই প্রশ্নটা করে, একটা মেশিনকে যদি আমি বেশি আরপিএম এ চালাই প্রোডাকশন কি বেশি হবে? এটা কনফিউজ করার জন্য প্রশ্নটা করছে। কেন কনফিউজ করার জন্য প্রশ্নটা হইলো, ঠিক আছে আমি মেশিনে একটা ক্যামবক্স লাগাইলাম, আরপিএম দিলাম 10, তার মানে মিনিটে মেশিনটা 10 বার ঘুরে, ক্যামবক্স তো একটা লাগানো আছে, ফিডার একটা, তাহলে 10টা কোর্স তৈরি হলো। একই মেশিন হয়তো আমি 10টা ক্যামবক্স অ্যাক্টিভ করে 1 আরপিএম এ চালাইলাম, এটাও তো মিনিটে 10টা তৈরি করবে। তার মানে একটা মেশিন জোরে ঘুরাইলে প্রোডাকশন বেশি হবে এ কথা বলতে গেলে আমাকে আরো কিছু প্যারামিটার দিতে হবে। ডায়ামিটার যেটাতে বড় সেটাতে প্রোডাকশন বেশি, কারণ সেটাতে ক্যামবক্সের সংখ্যা বেশি থাকে। ডায়ামিটার কম হইলে, সিলিন্ডারের ডায়ামিটার কম মানে মেশিন হলে ডায়ামিটার কম, মেশিনের ডায়ামিটার কম হলে সেখানে ক্যামবক্স কম। তো একটা ছোট ডায়ামিটারের মেশিনকে আমি বেশি আরপিএম এ চালাইলাম, আর বড় ডায়ামিটারের মেশিন একটাকে অল্প আরপিএম এ চালাইলাম, তারপরেও বড়টার প্রোডাকশন বেশি হইতে পারে কারণ সেখানে ক্যামবক্স অনেক বেশি।
তো প্রোডাকশন নির্ভর করতেছে আসলে মেইনলি দুইটা প্যারামিটারের উপরে। যদি আমি কাউন্টের হিসাব বাদও দিই, সেটা হলো ডায়ামিটার কত, একটি ফিডার কয়টা আছে। অতএব শুধু আরপিএম দিয়ে প্রোডাকশন বেশি হবে কি কম হবে এটা বলা যাবে যদি একই মেশিনে একটি ফিডারের সংখ্যা সেম রাখি, তাহলে আরপিএম বেশি হলে হয়তো প্রোডাকশন বেশি হবে। এটা আরেকটা কনফিউজ করার জন্য প্রশ্ন করা হয়, সেটা হলো যে নিটিং মেশিনের আরপিএম কত পর্যন্ত রাখা যায়। তো এটার যেই উত্তর দিতে যাবে সে হলো বোকা। আবারও বলি, নিটিং মেশিনের আরপিএম কত রাখা যাবে, নিটিং মেশিনের আরপিএম কত উত্তর দিতে যাওয়াটাই বোকামি। তাহলে কি করব? চিন্তা করে দেখো তোমরা, একটা সিলিন্ডার যেটা ডায়ামিটার আমি ধরে নিচ্ছি যে হয়তো 32 ডায়ামিটার, আর একটা সিলিন্ডার যেটা ডায়ামিটার হলো মনে করো 16, তাই না? 16 আর ওটা হলো 32। এখন দুটোকে আমি যদি একই আরপিএম এ চালাই, সারফেস স্পিড কোনটার বেশি? একই আরপিএম দিলেও যে মেশিনটার ডায়ামিটার বেশি সেটার সারফেস স্পিড ডাবল হয়ে যাবে। কম ডায়ামিটারের যে মেশিন সেটার আরপিএম 10 রাখলা, তাহলে সিলিন্ডারের সারফেস স্পিড যা হবে, 32 ডায়ামিটারের মেশিন যেটা সেটার আরপিএম 10 রাখলে ওটার যেহেতু ডায়ামিটার ডাবল তাই ওটার সারফেস স্পিড ডাবল হয়ে যাবে। তো অতএব নিটিং মেশিন কত আরপিএম এ চালানো যাবে এটার লিমিটেশন হলো সারফেস স্পিডের উপরে। একটা সার্টেন সারফেস স্পিডের বেশি দিলে সব নিডল সিঙ্কার ভেঙে যাবে। তো কত আরপিএম এ চালাবো এটা নির্ভর করবে হলো ডায়ামিটারের উপরে, সিলিন্ডারের ডায়ামিটার বা মেশিন ডায়ামিটারের উপরে। এর অর্থ হলো সিলিন্ডারের ডায়ামিটার না বললে কত আরপিএম এ চালাবো এটা বলা সম্ভব না। উদাহরণ হিসেবে হয়তো আমরা বলতে পারি যে 24 ডায়ামিটার হলে 18 আরপিএম, 18 থেকে 22 আরপিএম হলো সেফ জোন। এর বেশি দেয়া মানে হলো নিডেল ভাঙবে। কিন্তু যদি ডাইরেক্ট বলতে যাও যে হ্যাঁ আমি তো ফ্লোরে দেখছি 26 আরপিএম এ চালাইছে, 26 আরপিএম এ যেটা চালাইছে সেটা ডায়ামিটার কম ছিল, তার মানে তুমি দেখো না ঠিক মতো, এই ডিফারেন্সটা ধরতে পারো নাই। নিটিং মেশিনের স্পিড হিসাব করতে হয় সারফেস স্পিডের উপরে ভিত্তি করে। আচ্ছা ঠিক আছে, ওদিকে পরে যাই। এ কোর্স রানস অ্যালং এই স্প্রিং লাইক, আমরা একটু আগে যেটা দেখছি অ্যাঙ্গুলার ফর্মে কোর্সগুলো তৈরি হচ্ছে, তার মানে নিট ফেব্রিক সব সময় হলো এই স্প্রিং এর মতো, কিন্তু তখন এটা একেবারে হরিজন্টাল। এই হরিজন্টালের কারণে দ্য হেলিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ক্যামবক্স ডেন্সিটি বা ফিডার ডেন্সিটি। বলছে যে আমরা একটু আগে যে অ্যাঙ্গেল দেখলাম সে অ্যাঙ্গেলটা হেলিক্যাল অ্যাঙ্গেল এটা বেড়ে যায় যদি ফিডার ডেন্সিটি বেড়ে যায়, অর্থাৎ প্রতি ইঞ্চিতে ফিডারের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা বেড়ে যায়। এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এই হরিজন্টাল লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা, এই রেড কালারের এই অ্যাঙ্গেল অথবা গ্রিন কালারের এই অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে যদি প্রতি ইঞ্চিতে তুমি ফিডারের সংখ্যা বাড়াইতে থাকো। আমরা একটু আগে বলছিলাম যদি ফিডার সংখ্যা বাড়াই প্রোডাকশন বাড়বে। ঠিক আছে, প্রোডাকশন বাড়ানোর জন্য তুমি প্রতি ইঞ্চিতে ফিডার সংখ্যা বাড়াইলা, চিকন চিকন করে ফিডার বসাইলা, ফিডার সংখ্যা বাড়াইলা। দেখো একটা জিনিস খেয়াল করো, এই ফিডার গুলাকে যদি তুমি চিকন করো তাহলে এখানে ক্যামের এই অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, নিডেল এখান দিয়ে এই পথ বেয়ে উপরের দিকে উঠতে চাইবে না, নিডেলের বাট ভাঙবে। তার মানে তুমি চাইলেও ইচ্ছা মতো ক্যামবক্স গুলাকে চিকন করতে পারবা না, নিডেল যাতে উঠতে পারে নামতে পারে এইরকম একটা স্লোপ তো রাখতে হবে। একেবারে বেশি খাড়া দিয়ে দিলে ক্যামের এই স্লোপটা নিডেল উঠবে না। এই একটা লিমিটেশন আছে। আর একটা লিমিটেশন হলো তুমি প্রতি ইঞ্চিতে ক্যামবক্সের সংখ্যা যত বাড়াবা হেলিক্যাল অ্যাঙ্গেল এটা তত বেড়ে যাবে। এই হেলিক্যাল অ্যাঙ্গেল বেড়ে গেলে এটাকে আমরা পরবর্তীতে বলি কি স্পাইরালিটি। কেন? এই হেলিক্যাল অ্যাঙ্গেলে ফ্যাব্রিক তৈরি হয়েছে, এটাকে ফিনিশিং সেকশনে নিয়ে তুমি টেনে এগুলাকে হরিজন্টাল করছো, তার মানে ফ্যাব্রিকের ব্যালেন্স নষ্ট করছো। ছিল এটা এই অ্যাঙ্গেলে, ধরে নিচ্ছি যে এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এই পিঙ্ক কালারের কোর্সটা, সেটাকে তুমি টেনে হরিজন্টাল সোজা করে ফিনিশ করছো একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসার দিয়ে, এটাকে সেট করে রাখছো, সাময়িকভাবে আটকে রাখছো। এটা দিয়ে জামা বানাইলে কয়েক ওয়াশ দিলে দেখা যাবে যে করবে। এটাকে আমরা বলি কি স্পাইরালিটি বলি। এই স্পাইরালিটির উপরে
তোমাদের ফাইনাল পরীক্ষায় বাধ্যতামূলক প্রশ্ন থাকবে, কিন্তু স্পাইরালিটি নিয়ে মূল আলোচনা এখানে নাই। স্পাইরালিটির উপর অনেকগুলো পেপার পাওয়া যায়, ডক্টর এমদাদ স্যারের একটা পেপার আছে, পেপারটা ডাউনলোড করে পড়ে নিতে হবে। সেখানে স্পাইরালিটির কি কি কারণ আছে, সবগুলা কারণ দেয়া আছে। বোঝা যায় নাই? এমদাদ স্যারের একটা পেপার আছে এই স্পাইরালিটির উপরে, পেপার এটা ডাউনলোড করতে হবে। সেখানে স্পাইরালিটির যত কারণ আছে এবং স্পাইরালিটি দূর করার যতগুলো উপায় বলা হয়েছে সবগুলাই পড়ে নিতে হবে। স্পাইরালিটির উপরে সামনে আপনাদের মিড টার্ম যেটা আছে, সেই মিড টার্মেও প্রশ্ন থাকবে, ফাইনালেও প্রশ্ন থাকবে। স্পাইরালিটির চ্যাপ্টার ক্লোজ। এগুলো স্পাইরালিটি নিয়ে আমরা কথা বলে ফেলছি, এখন আমরা আমাদের আসল আলোচনায় আসি। এখানে আমরা কিছুক্ষণ আগে এগ্রি করছি যে একটা নিডল একটা ওয়েলস তৈরি করে। বেশ ভালো কথা, আমি নিডলগুলোকে নাম্বারিং করলাম, 1 2 3 4 5 6। এই ক্যামবক্সগুলোর গায়ে নাম্বারগুলো দেখে আমি বুঝতেছি মেশিন মনে হয় এদিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। তাই আমি নিডলের নাম্বারগুলোও এইভাবে দিছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। যদি মেশিন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতো তাহলে হয়তো আমি নিডলের নাম্বারিংটাও উল্টাভাবে করতাম, কোনো সমস্যা নাই। সুতার অ্যাঙ্গেল দেখেও বুঝতেছি যে মেশিন এদিকে ঘুরে, বাম থেকে ডান দিকে ঘুরে, এইটুকু আমি বুঝছি। এখন এখানে একটা জিনিস দেখে নি, এখানে এই সবগুলা নিডল চলার পথে এই একটা পথ ফলো করবে, কারণ সবগুলার বাটের পজিশন হলো সেম, একই পজিশনের বাট, সবগুলার সেম পজিশনে বাট। এবং সবগুলার যেহেতু সেম পজিশনে বাট, সবগুলা চলার জন্য আমি একটা মাত্র রাস্তা তৈরি করছি, সেই রাস্তায় সবগুলা একই রকম ক্যাম দিছি আমি সব। অতএব 6 নাম্বার নিডল চলতে গিয়ে যে লুপগুলা তৈরি করবে, নিট লুপ, টাক লুপ বা মিস লুপ, যে লুপই তৈরি করুক, 5 নাম্বার নিডলও যেহেতু একই পথে যাবে সেও একই রকম লুপ তৈরি করবে, 4 নাম্বার নিডলও সেই একই রকম লুপই তৈরি করবে। এখানে আমরা যে সেটআপ দেখতেছি, এই সেটআপে এরকম ঘটার কোনো সম্ভাবনা নাই যে 6 নাম্বার নিডল নিট মিস টাক তৈরি করলো আর 5 নাম্বার নিডল অল নিট তৈরি করলো, সেটা সম্ভব না। সবগুলা যেহেতু স্ক্যাম সেম দিছি, সবগুলা একই রকম লুপ তৈরি করবে। সিকোয়েন্স অনুযায়ী আমরা দেখতেছি 6 নাম্বার নিডল যেটা করতেছে রেড পিঙ্ক ব্লু। এই রেড পিঙ্ক ব্লু যেহেতু সবগুলা একই রকম লুপ তৈরি করবে, তাই আমি এখানে সবগুলা একই রকম লুপের একটা সহজ চিহ্ন আঁকছি, যেটাকে আমি বলতেছি নোটেশন। এখন এই নোটেশনটা ফেস লুপের নাকি ব্যাক লুপের, কে বলতে পারবা? স্যার পেজ, কেমনে বুঝলা? স্যার এই যে নোটেশনের এই যে লেখ যে উপরের সাইডে আছে স্যার, এটা দেখে বোঝা যায় স্যার। হ্যাঁ, এটা হলো, এটাকে যদি আমি লেগ বলি, লেগ রাখছি ভার্টিক্যালি উপরের দিকে, এই যে লেগ গুলা উপরের দিকে। আর এটাকে যদি আমি হেড বলি, এই লুপটার হেড রাখছি ভার্টিক্যালি নিচের দিকে। ডেফিনিশনে তোমরা পড়ছিলে, লেগ যদি উপরে থাকে, হেড যদি নিচের দিকে থাকে, তাহলে ফেস লুপ। আমি ওই কথার সাথে ম্যাচিং রেখে এই লুপটার লেগ দুটা উপরের দিকে রাখছি ভার্টিক্যালি, আর হেডটাকে নিচের দিকে দিছি, তাই আমার এটা ফেস লুপ। এবং এটা নিট লুপ, এটাকে আমি নিট লুপের চিহ্ন বলতেছি। তাহলে সবগুলা নিডল যেহেতু একই লুপ তৈরি করবে, তাই আমি এখানে অনেকগুলা নিট লুপ দিছি। 1 নাম্বার নিডল একটা ওয়েলস তৈরি করবে, সেটা সম্ভবত এই ওয়েলসটা 1 নাম্বার ওয়েলস। 2 নাম্বার নিডল একটা ওয়েলস তৈরি করবে, আমরা জানি একটা নিডল একটা, এটা হলো 2 নাম্বার নিডলের ওয়েলস। এই ওয়েলসে কোনো প্রবলেম হইলে সেটা 2 নাম্বার নিডলের দোষ। 3 নাম্বার নিডলের জন্য এই ওয়েলসটা বরাদ্দ, সে শুধু এই ওয়েলসটাই তৈরি করবে। একইভাবে 6 নাম্বার নিডল শুধুমাত্র এই 6 নাম্বার ওয়েলসটাই তৈরি করবে। তাই আমি কোন নিডল কোন ওয়েলস তৈরি করতেছে সেই নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম। এই যে এটা 1 নাম্বার নিডলের ওয়েলস, এটা 2 নাম্বার নিডলের, এইভাবে এটা 6 নাম্বার নিডলের ওয়েলস। প্রত্যেকটা নিডল যে যে ওয়েলসের জন্য দায়ী আমি সেটা দিলাম। কোর্স তৈরি করে কিন্তু ক্যামবক্স, ওয়েলস তৈরি করে নিডল, ভুল করবেন না কিন্তু। কোর্স তৈরি করে ক্যামবক্স বা ফিডার, যত ফিডার তত ক্যামবক্স। এই যে একটা কোর্স তৈরি হয়েছে লাল কালারের সুতা, লাল কালারের সুতা যে ফিডারে ছিল, এই যে 6 নাম্বার ফিডার, এই কোর্সটা তৈরি হয়েছে 6 নাম্বার ফিডারের কারণে। এই কোর্সটা এই যে সবগুলা লুপ লাল কালার,
এই যে এখান দিয়ে লাল কালারের সুতা, লাল কালারের সুতা কে দিছে? লাল কালারের সুতা 6 নাম্বার পিডার বরাবর ছিল, এই যে 6 নাম্বার পিডার বরাবর। এই যে পিঙ্ক কালারের এই কোর্সটা তৈরি হয়েছে কোত্থেকে? এই যে পিঙ্ক কালারের, এই যে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার 1 নাম্বার পিডার থেকে গেছে, তাই পিঙ্ক কালারের কোর্স হইলো এইটুকু। এখন আমরা ইচ নিডল প্রডিউসেস অনলি ওয়ান ওয়েল, এটা আমি বারবার উচ্চারণ করি, কারণ হলো ক্যাম্প সেট আপ করতে গেলেই, বিশেষ করে ইন্টারলকে গেলে বা জ্যাকার্ডে গেলে, তখন আপনারা আবার এই কথাগুলো ভুলে যান, প্যাচ প্যাচ লাগাই পেলাম। তাই একই কথা মাঝে মাঝে বারবার রিপিট করতে হয়। প্রত্যেকটা নিডল একটা ওয়েল তৈরি করলো। নাম্বার অফ ডিফারেন্ট ওয়েলস ইন এ রিপিট ইজ ইকুয়াল টু নাম্বার অফ ট্র্যাক। এই যে আমি এখানে একটা ট্র্যাক দিছি মাত্র, এটা কয়টা ট্র্যাক লাগবে এটা ঠিক করবে কিভাবে? এই স্ট্রাকচারটার যে রিপিট, এই রিপিট, এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের রিপিট কোনটা? তোমরা হয়তো বলবা যে রিপিট হলো শুধুমাত্র একটা সেল, কারণ সবগুলো একই রকম, একটা মাত্র সেল হলো রিপিট। রিপিটে যতগুলা ভিন্ন ভিন্ন ওয়েলস থাকবে ততগুলা ট্র্যাক লাগবে, এই কথাটাই এখানে বলছে। রিপিটে নাম্বার অফ ডিফারেন্ট ওয়েলস ইন এ রিপিট, রিপিটে ভিন্ন ভিন্ন যতগুলা ওয়েলস থাকবে ততগুলা ট্র্যাক লাগবে। আমার এখানে একটা মাত্র ওয়েলস রিপিটে আছে, একটা মাত্র ওয়েলস, তাই একটা ট্র্যাক লাগছে। গুড, ভালো কথা। বললো তোমার রিপিটের ভেতরে যতগুলা কোর্স থাকবে ততগুলা ক্যাম্বক্স লাগবে মিনিমাম। রিপিটে যতগুলা কোর্স ততগুলা ক্যাম্বক্স, রিপিটে যতগুলা কোর্স ততগুলা ক্যাম্বক্স। তাহলে আমার এখানে রিপিটে কতগুলা কোর্স? একজনও তো কথা কইলো না। এই যে একটা সেলে আছে, তাই এখানে রিপিট হলো 1 2 3 4 5 6, 6 কোর্সে রিপিট। যদি তুমি কালার হিসাব করো তাহলে 6 কোর্সে রিপিট, 6টা ক্যাম্বক্স লাগবে। যদি তুমি কালার বাদ দিয়ে দাও তাহলে শুধুমাত্র একটা কোর্সে রিপিট, অর্থাৎ একটা ক্যাম্বক্স দিয়েই হবে। এগুলো আমাদের প্রাইমারি কথাবার্তা, আমরা এই কথাবার্তাগুলা বলে ফেলছি। এবার আমি এই স্ট্রাকচারটা থেকে, এই স্ট্রাকচার অনুযায়ী এখানে নিডলের কি অ্যারেঞ্জমেন্ট হবে আর ক্যামের কি অ্যারেঞ্জমেন্ট হবে সেটা হিসাব করতে যাব। হিসাব করতে যাব প্রথমে। এখন কিন্তু খেয়াল করো, খেয়াল না করলে কিন্তু ধরা খাবা একটু পরেই। খেয়াল করো কিন্তু, খেয়াল করো, খেয়াল করো, এই যে 6 নাম্বারে এই নিডেলটার কথা আমি হিসাব করবো। 6 নাম্বার নিডেলটা, এই যে 6 নাম্বার নিডেল যেটা একদম পার হয়ে গেছে, সেই নিডেলটা ধরে নিচ্ছি যে এই নিডেলটা এখান দিয়ে রওয়ানা দিছিল মাত্র। বাকি নিডেল গুলো তো 6 নাম্বার নিডেলের পেছনে, শুধু 6 নাম্বার নিডেল আমি হিসাব করতেছি। 6 নাম্বার নিডেলটা কি হচ্ছে? 6 নাম্বার নিডেল চলার পথে প্রথমে এই নিট ক্যামের সাথে ধাক্কা খাবে। এই যে 6 নাম্বার নিডেল, এটা এদিক থেকে এটা গেল, এরো দিয়ে দেখাচ্ছি এদিক থেকে গেল বাম থেকে ডান দিকে কেন? এই যে ফিডের নাম্বার এইদিকে বাড়ছে, তাহলে নিডেল ওইদিকে যাবে। আর ঠিক আছে, 6 নাম্বার নিডেল, তো 6 নাম্বার নিডেল যদি এদিকে যায়, যাওয়ার পথে প্রথমে ধাক্কা খাবে এই ক্যামটার সাথে, ফিডার ওয়ানের সাথে ধাক্কা খাবে। ফিডার ওয়ানের সাথে ধাক্কা খাইলে এর এগেনস্টে এই লুপটা তৈরি হবে। কেমনে লুপটা তৈরি হলো এখানে? কারণ ক্লিয়ারিং হলো, এখন ডুব দিবে, ডুব দিলে নিডল থেকে আউট হবে হলো লাল কালারের এই লুপটা, তাই আমি এই লাল কালারের এই লুপটা তৈরি হইলো ধরে নিলাম। তাহলে এই ক্যামের সাথে ধাক্কা খাইলে এই লুপ তৈরি হলো, কিন্তু লাল কালার ফিড হয়েছে এখানে। এরপরে 6 নাম্বার নিডলটা চলে যাবে 2 নাম্বার ফিডারের কাছে। 6 নাম্বার নিডল 2 নাম্বার ফিডারের কাছে গেল, 2 নাম্বার ফিডারের কাছে গিয়ে ধাক্কা খাবে আবার নিট ক্যামের সাথে। এখানে সে কোন লুপটা বের করে দিবে? পিঙ্ক কালারের সুতা ধরছিল সেটা পিঙ্ক কালারের লুপটা বের হবে। তার মানে এই পিঙ্ক কালারের লুপটা বের হয়েছে। তাহলে এই ক্যামের সাথে ধাক্কা খেয়ে এই লুপ বের হইলো। এরপরে 6 নাম্বার নিডল 3 নাম্বার ক্যামে গিয়ে ধাক্কা খেলো 3 নাম্বার ফিডারের। এখন এখানে যে লুপটা এটা এরকম ব্লু কালার। এইভাবে আমরা যদি সামনে যেতে থাকি, 6 নাম্বার নিডল একটার পর একটা ক্যামে ধাক্কা খাচ্ছে এবং একটা একটা করে লুপ ছেড়ে দিচ্ছে এখানে। এইবার আমরা সিকোয়েন্সটা খেয়াল করি। একটু আগে আমরা আবারও দেখি এদিক থেকে দেখো, এই দিক থেকে ভার্টিক্যালি একটা একটা করে আমি লুপ সিলেক্ট করতেছি। এই লুপগুলো আসতেছে কোত্থেকে?
এইদিকে যে যে ক্যামের সাথে ধাক্কা খাচ্ছে নিডল সেখান থেকে এই লুপগুলো আসতেছে। এই যে আমি এদিকে ক্যাম এটার সাথে ধাক্কা খেলাম, ভার্টিক্যালি এখানে একটা লুপ যোগ হইলো। এদিকে আরেকটা ক্যামের সাথে ধাক্কা খেলাম, এখানে আরেকটা লুপ যোগ হইলো। আরেকটা ক্যামের সাথে ধাক্কা খাইছি, আরেকটা লুপ যোগ হইলো। আরেকটার সাথে ধাক্কা খেলাম, আরেকটা লুপ যোগ হইলো। আরেকটার সাথে ধাক্কা খাইলে আরো একটা লুপ যোগ হয়। তার মানে ক্যাম বক্সে বাম থেকে ডান দিকে যাচ্ছি, স্ট্রাকচারের ভেতরে, ফ্যাব্রিকের ভেতরে উপরের দিকে উঠতেছি। সম্ভবত ঘটনা এরকম ঘটতেছে, স্ট্রাকচারের নিচ থেকে উপরের দিকে যাই, ক্যাম বক্সে যাই হলো বাম থেকে ডান দিকে। কে জানে কি বলতে চাচ্ছিল? কি বলতে চাচ্ছিলে কে জানি? আচ্ছা। স্যার ও মেবি বাইরে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কথাটা বলতে চাচ্ছি যারা এখনো ধরতে পারে না, আবারও বলি আপনাদেরকে অনেক স্ট্রাকচার এরকম হিসাব করতে হবে। সেই জন্য বলছিলাম যে নোটেশন গ্রাফ নামে একটা ফাইল পাঠানো হয়েছে আপনাদের গুগল ড্রাইভে, সেটা 3 করে সবার কাছে রাখবেন, প্রত্যেকেরই লাগবে একটা। কি করা হবে, অনেকগুলো এরকম স্ট্রাকচার দেয়া হবে, সেখান থেকে ক্যাম্প সেট আপ এবং নিডেলের অ্যারেঞ্জমেন্ট হিসাব করে দিতে হবে। তো ওটা হিসাব করতে গেলে আরেকজন এটা দেখে দেখে করে না হয় আমারও দিলেন, কিন্তু জিনিসটা তো আপনি বুঝলেন না, আপনি তো ধরা খাইবেন পুলিশ। কোনো ঝামেলা নাই ফ্যাব্রিকে। আপনি যেখান নিচ থেকে উপরের দিকে যাবেন, ডান দিকে ক্যাম বসাইতে থাকবেন, তাহলে সেট আপ হয়ে যাবে। যদি মেশিন ডান দিকে ঘুরে, আমরা শুরুতে মেশিন কোন দিকে ঘুরে এটা নিয়ে কথা বলছিলাম, আবার বলি নিচ থেকে উপরের দিকে যাব, একটা একটা করে লুপ ফলো করে এইদিকে ক্যাম বসাইতে থাকবো বাম থেকে ডান দিকে। যদি মেশিন ডান দিকে ঘুরে তাইলে, যদি মেশিন বাম দিকে ঘুরে তাহলে বাম দিকে বসাতে থাকবো, নাহলে ডিজাইন উল্টা হয়ে যাবে। আবার বলতেছি, মেশিন যদি ডান দিকে ঘুরে ক্যামও বসে, মেশিন যদি বাম দিকে ঘুরে ক্যাম বসাতে থাকবো বাম দিকে। যদি এটুকু বুঝে থাকেন তাহলে এবার আসেন দেখি আপনাদের সাথে একটু কথাবার্তা মিলে দেখি, এইগুলাকে আমরা ট্র্যাক বলবো আর এগুলাকে ফিডার বলবো। এটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা এরকম একটা টেবিল ব্যবহার করব। এই টেবিল আর একটু আগের এই জিনিস একই জিনিস। এই টেবিল দিয়ে আমরা এক্সপ্রেস করব সামনের দিকে। এটা হলো 1 নাম্বার ফিডার, এখানে অনেকগুলা ক্যাম্প বসানো যাবে। এটা 2 নাম্বার ফিডার, 3 নাম্বার ফিডার, 4 নাম্বার ফিডার। এই যে ট্র্যাক একটা, তিনটা, চারটা। এই ডিজাইনের জন্য যেটা আমি নিচের দিক থেকে হিসাব করে গেছি, সবগুলা নিট ক্যাম্প, আমি ডান দিকে সবগুলা নিট ক্যাম্প বসাইছি। যেহেতু সবগুলা একই রকম লুপ, তাহলে প্রথম মডেল যদি এইরকম অলনেট তৈরি করতে পারে, পরবর্তী সবগুলা নিডল অলনেট তৈরি করতে পারবে। তাই আমি একটা মাত্র ট্র্যাক ব্যবহার করছি, নিডল নাম্বার দিছি 1। বলতে চাচ্ছি হবে না, কারণ হলো আমার রিপিটে একটা মাত্র ওয়েলস আর একটা মাত্র কোর্স আছে। আমাকে বলা হয়েছিল ওয়েলস এর ভিন্নতা থাকলে ট্র্যাক বাড়াইতে হবে, যদি 2 রকম ওয়েলস থাকতো 2টা ট্র্যাক দিতাম, 3 রকম ওয়েলস থাকলে 3টা ট্র্যাক ব্যবহার করতাম। 3টা ট্র্যাক ব্যবহার করলে নিডেলও 3 রকম ব্যবহার করতে হবে। কিন্তু আমার রিপিটে এখানে আছে হলো একটা ওয়েলস একটা কোর্স। একটা ওয়েলস যেহেতু একটা ট্র্যাক ব্যবহার হবে, একটা ট্র্যাক ব্যবহার হলে একই রকম নিডেল। এই অ্যারোটা দিয়ে আমি মেশিনের রোটেশন বুঝিয়ে দিলাম, মেশিন কোন দিক থেকে কোন দিকে ঘুরে। যদি এটা বুঝে থাকি, এবার আমরা এটার হিসাবটা করি। এই, এটার হিসাব করব এখন, এটার হিসাব করব। তাহলে প্রথম কাজ হলো এটা রিপিট হিসাব করতে হবে। রিপিট কতটুকু কে বলতে পারবা? এই স্ট্রাকচারের রিপিট কতটুকু? কেউই তো বলে না। এই স্ট্রাকচারের রিপিট, এই যে রিপিট আমি চিহ্নিত করে দিছি, আপনারা কি দেখতে পাচ্ছেন রিপিটটা? জি স্যার। এখানে কয়টা ওয়েলস আছে এই রিপিটে? দুইটা। তাহলে ট্র্যাক লাগবে কয়টা? দুইটা স্যার। যদি 2টা ট্র্যাক আমি ইউজ করি, নিডেল নিতে হবে কয় রকম? স্যার 2 রকম।
দুই রকম নিডেল নিতে হবে, ট্র্যাক দুইটা নিছো মানে নিডেল দুই রকম নিতে হবে। গুড। এখন আমার এই রিপিটে ওয়েলস এর হিসাব করলাম, দুইটা ওয়েলস দিয়ে রিপিট, তাই দুইটা ট্র্যাক লাগবে, দুই রকম নিডেল লাগবে, এটা বুঝছি। এবার কোর্সের হিসাব করি, কোর্স কয়টা আছে এখানে রিপিটে? আর 6টা। আমাদের একটু আগে আমরা যে কথাটা বলে আসছি, রিপিটে যতগুলা কোর্স থাকবে, আবার বলি, রিপিটে যতগুলা ভিন্ন থাকবে। এই রিপিটটা তৈরি করতে গেলে তাহলে কয়টা ক্যামবক্স লাগবে, কয়টা কোর্স? 1 2 3 4 5 6, 6টা ক্যামবক্স দিয়ে রিপিট হবে। 6টা কোর্স 6টা ক্যামবক্স থেকে আসবে, কারণ আমরা জানি ক্যামবক্স থেকে কোর্স আসে। তাহলে 6টা ক্যামবক্স লাগবে। এখন এটার আমি ডিজাইন হিসাব করব, ক্যাম সেটআপ এবং নিডল অ্যারেঞ্জমেন্ট। তোমরা আমাকে বলছো যে দুই রকম ওয়েলস আছে, তাই দুই রকম ট্র্যাক লাগবে, দুইটা ট্র্যাক লাগবে, দুই ট্র্যাক হলো দুই রকম নিডল লাগবে। তো দুই রকম নিডল আমি কই পামু? এই যে নিডল লম্বায় একদম সমান, লম্বায় সমান, শুধু বাটের পজিশনটা ভিন্ন, এই হলো দুই রকম নিডেল। এটাকে তুমি 1 নাম্বার নিডেল নাম দিলা, যেটার বাট সবার উপরে, তারপর এটাকে 2 নাম্বার দিলা। এটা 1 নাম্বার নিডেল হইলো, এটা 2 নাম্বার নিডেল হলো। এরকম ভিন্ন ভিন্ন পজিশনে বাটের অবস্থান, ডিফারেন্ট বাট পজিশন, এটা হলো একটা সিলেকশন মেকানিজমের নাম। তাহলে কি, আমরা দুই রকম নিডেল পাইছি, এই দুই রকম নিডেল দিয়ে এটা ক্যাম সেটআপ আর নিডেলের অ্যারেঞ্জমেন্ট হিসাব করব আমরা। কি করব? প্রথমে আমি, যেহেতু মেশিন এদিকে ঘুরে, তার মানে এই 2 নাম্বার নিডেলটা প্রথম ধাক্কা খাবে, ধাক্কা খাবে 2 নাম্বার নিডেলটা। এই যে তুমি যদি 1 2 এভাবে নিডেল বসাও, এইভাবে যদি মেশিন বসাও এবং মেশিন চালু করো, তুমি এই অ্যারো দিয়ে বলতেছো সিলিন্ডার কোন দিকে ঘুরে বা মেশিন কোন দিকে ঘুরে। তো সিলিন্ডার যদি এদিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তো সিলিন্ডারের গায়ে তো নিডেল গুলা বসানো, সিলিন্ডার ঘুরবে মানে নিডেল ঘুরবে আর কি। তো তাহলে ক্যামবক্সে গিয়ে প্রথম ধাক্কাটা কে খাবে? 2 নাম্বার নিডেল খাবে। তার মানে 2 নাম্বার নিডেল দিয়ে যে ওয়েলস, সেটা আগে তৈরি হবে। 2 নাম্বার নিডেল সামনে আছে, তাই 2 নাম্বার নিডেলের ওয়েলসটা আগে তৈরি হবে। তো 2 নাম্বার নিডলস এর ওয়েলস তৈরি করতে যাইতেছি আমি। আমরা একটু আগে বলছি এই লুপ গুলা ধরে ধরে উপরে উঠবো আর ডান দিকে ক্যাম বসাইতে থাকবো। এটা 2 নাম্বার নিডল, তাই 2 নাম্বার ট্র্যাক যেখানে আছে 2 নাম্বার ট্র্যাকে ক্যাম বসাবো, 1 নাম্বারে বসালে কাম হবে না। তাহলে প্রথমে আছে এখানে একটা নিট, তাই 2 নাম্বার, এটা কিন্তু 2 নাম্বার নিডলের জন্য, কিন্তু বলে দিলাম এই যে 2 নাম্বার ওয়েলস ধরছি, আমি 2 নাম্বার ওয়েলস ধরছি 2 নাম্বার নিডলের জন্য, তাই 2 নাম্বার ট্র্যাকে বসাচ্ছি। প্রথমে নিট ছিল, নিট ক্যাম বসেছি, আবার উপরের দিকে যাব, এটাও নিট, তাহলে এখানে বসাবো নিট। তারপরে এখানে আবার নিট লুপ আছে, আবারও দিলাম নিট। তারপরে একটা টাক লুপের চিহ্ন দেখতেছি, অতএব দেব টাক। তারপরে আবারও টাক লুপের চিহ্ন দেখতেছি, আবারও দিলাম টাক। লাস্টে দেখলাম নিট, এখানে দিলাম নিট। 2 নাম্বার নিডেলের হিসাব শেষ। 2 নাম্বার নিডেলের পেছনে পেছনে 1 নাম্বার নিডেল যাচ্ছে, তাহলে 1 নাম্বার নিডেল তৈরি করে 1 নাম্বার ওয়েলস। এই যে 1 নাম্বার ওয়েলস, 1 নাম্বার ওয়েলসের প্রথমে কি আছে? টাক টাক। তাহলে 1 নাম্বার নিডেল ধাক্কা খাইতে হবে টাক ক্যামের সাথে, টাক ক্যামের সাথে, তারপরে সবগুলা নিট, তার পরের গুলা সবগুলা নিট ক্যাম দিয়ে গেলাম। সহজ জিনিস। এখন এইভাবে তো আর দিতে পারবো না, আমরা টেবিলে কে, টি, এম এগুলা লিখে দেব। কিভাবে লিখে দেব? এই যে দেখতেছি, এটা হলো 1 নাম্বার ফিডার, এই যে টাক ক্যামের নিচে নিট ক্যাম, এই যে টাক ক্যামের নিচে নিট ক্যাম। এটা হলো 2 নাম্বার ফিডার, টাকের নিচে নিট, এই যে টাকের নিচে নিট, নিট নিট, নিট নিট, নিট টাক ইত্যাদি ইত্যাদি। প্রথম ট্র্যাকে 1 নাম্বার নিডেল, দ্বিতীয় ট্র্যাকে 2 নাম্বার নিডেল। অতএব এই মেশিনে নিডেলের রিপিট হবে 1 2 1 2, একের পরে 2 নাম্বার নিডেল, তারপরে আবার 1 নাম্বার নিডেল, আবার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, এভাবে নিডেল বসাইয়া সিলিন্ডার ফুল করতে হবে। অর্থাৎ নিডেল রিপিট হলো 1 2। তাহলে আপনাদেরকে যখন এরকম স্ট্রাকচার দেয়া হবে অথবা ফ্যাব্রিক দেয়া হবে, খুলে নোটেশন ডায়াগ্রামে এঁকে এরকম টেবিলে হিসাব করতে হবে। আমরা এখানে F1 F2 F3, তারপরে দিছি F6। যদি কালার সিকোয়েন্স হিসাব করতাম তাহলে আসতো এটা কালার বেসড, আর যদি কালার নাই, এটা একদম প্লেন কালার হইতো, তাহলে জাস্ট ফিডার 1 2 3 4 এইভাবে ধরলেও হয়তো কোনো সমস্যা নাই, এটাকে আমরা লুপ বেসড বলি। এখন
এখানে একটা বড় স্ট্রাকচার দেখতেছি, এটার জন্য হিসাব করে দেখাচ্ছি আমি, এটার জন্য হিসাব করে দেখাচ্ছি। এখানে আমার হিসাবটা ঠিক আছে কিনা একটু মিলে দেন তো, দেখেন তো। হাই, সবাই মিলে দেখো, এইটুকু রিপিটের জন্য আমি এই যে ক্যাম্প সেট আপ আর নিডেলের অ্যারেঞ্জমেন্ট হিসাব করছি, ভুল আছে কিনা দেখো। ভুল আছে? ভুল আছে কিনা তো তোমরা বুঝতেছো না। এই প্রথমে 2 নম্বর নিডেল ধাক্কা খাবে, এখানে জি টাকলুক স্যার। তৈরি। 2 নম্বর নিডেল প্রথমে টাকলুক তৈরি করবে, তাই এই যে টাক ক্যাম দিছি, তারপরে কি নিট লুপ তৈরি করতে হবে, এই যে নিট ক্যাম দিছি। পুরো ওয়েল যেতে হবে না স্যার? এরপরে এই নিডেলটা, এই 1 নম্বর নিডেল প্রথমে নিটের সাথে ধাক্কা খাবে, এই যে নিট, তারপরে টাক, এই যে টাক। মেশিনের রোটেশন যদি এদিকে থাকে, এখন মেশিনের রোটেশন যদি উল্টা হয়, যদি উল্টা দিকে হয়, এদিকে হয়, তাইলে এই সেট আপটা উল্টাই দিতে হবে। আমরা প্রথমে মেশিনের ডিরেকশন অফ রোটেশন নিয়ে কথা বলছিলাম এই কারণে, কারণ ডিরেকশন অফ রোটেশন হিসাব না করে তুমি ক্যাম সেট আপ করলে ডিজাইন উল্টা হয়ে যাবে। সেজন্য ঠিক রাখার জন্য মেশিনের ডিরেকশন যেমন আছে তেমন করেই ক্যাম সেট আপ করতে হবে। যদি মেশিন এদিকে ঘুরে, যদি মেশিন এদিকে ঘুরে, তাহলে কোন নিডলটা গিয়ে হিট করবে আগে? 1 নম্বর নিডল গিয়ে আগে হিট করবে। তো 1 নম্বর নিডল তো 1 নম্বর ট্র্যাক ফলো করবে। 1 নম্বর নিডল প্রথমে হিট করবে নিট ক্যামকে, লুপ তৈরি করবে, এই যে টাক দিছি। প্রথমে নিট ক্যাম হিট করবে, তারপর টাক ক্যাম হিট করবে, এই যে নিট ক্যাম হিট করলো, টাক ক্যাম হিট করলো। ডিরেকশন এখন এদিকে। 1 নম্বর নিডলের পিছে পিছে 2 নম্বর নিডল যাবে। 2 নম্বর নিডল প্রথমে টাক ক্যামে হিট করতে হবে, এই যে টাক ক্যাম দিছি। তারপরে নিট ক্যামে হিট করতে হবে, এই যে নিট ক্যাম দিছি। তো সমস্যাটা কি? তাহলে এই সেট আপের চাইতে এই সেট আপটা জাস্ট উল্টা হইলো মেশিনের ডিরেকশন অফ রোটেশনের কারণে। সহজ জিনিস। এরপরে এটা আছে, এটারও আমি এখানে হিসাব করে দিয়েছি তোমাদের স্লাইডে, এটাও পাঠানো হয়েছে। এটাও পাঠানো হয়েছে, পাঠানো হয়েছে যে একটু ভুলও আছে। আপনাদের দায়িত্ব হলো আগামী ক্লাসে ভুল কোথায় ছিল সেটা খুঁজে বের করা। আর এখানে কয়েকটা প্রশ্ন পাঠাইছি, স্পাইরালিটি নিয়ে কথা বলছি, স্পাইরালিটির ডিটেইলস উত্তর পাইবেন। পেপারের সোর্সটা দেওয়া হয়েছে, এমদাদ স্যারের নাম দিয়ে সার্চ করলে অথবা আমার নাম দিয়ে সার্চ করলেও পাইবেন পেপারটা। সেই পেপার ডাউনলোড করে স্পাইরালিটির কি কি কারণ আছে সেটা জেনে নিবেন, কিভাবে দূর করা যাবে সেটাও পড়ে নিবেন। সেখানে স্পাইরালিটি ডাইমেনশনাল স্টেবিলিটিকে কিভাবে প্রভাবিত করে তারও ব্যাখ্যা আছে ওখানে, সুন্দর করে পড়ে নিবেন। কিভাবে স্পাইরালিটি কমানো যায় সেটাও পড়ে নিবেন। আর হলো নোটেশন গ্রাফ নামে যে ফাইলটা আছে, আবারও বলতেছি, একজন প্রিন্ট করবা, বাকিগুলা সেখান থেকে ফটোকপি নিবা। প্রত্যেকের কাছে 3 সেট করে থাকতে হবে, কারণ আগামী ক্লাসে আমরা হলো আরো অনেকগুলা স্ট্রাকচারের ক্যামা নিডেলের হিসাব করব। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করে স্যার, ফেলো। আমরা তো স্যার পড়ছিলাম যে সর্বোচ্চ 4 বাটের নিডল পাওয়া যায়, মানে আমরা সর্বোচ্চ 4টা ট্র্যাক ইউজ করতে পারবো। কিন্তু কোন ডিজাইনে যদি স্যার 4টার বেশি হোলস থাকে তাহলে আমরা কি ব্যবস্থা নিব? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। বাস্তবে ম্যাক্সিমাম 6 বাট না, তুমি ধরে নিতে পারো 99.9% হলো 4 বাটের মধ্যে মেশিন। কখনো কখনো কোনো কোনো ফ্যাক্টরিতে পেয়ে যাবা 6 বাটের মেশিনও আছে, কিন্তু খুব রেয়ার। 99.99% 4 বাটের ভেতরে, ব্যতিক্রম একটা দুইটা পাই। স্যার স্টাইলের বাট। আমাদের জি জি, বলো। নিটিং অ্যানালাইসিস যে ল্যাবটা ওইখানে মেইনলি আমরা এরকম একটা আসছিল যেটাতে হলো ট্র্যাক মনে হইতেছে বেশি ইউজ করতে হবে। তো এর জন্য মেইনলি এই কোশ্চেনটা আসছে আমাদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ওটা বলতেছি, এটা বলতেছি। এই স্টাইলের মেশিনে ট্র্যাকের সংখ্যা তুমি ইচ্ছে মতো বাড়াইতে পারবা না, বেশ ভালো পরিমাণ প্রবলেম আছে। সেই জন্য এই ট্র্যাক, এই নিডেল, এই ক্যাম, ক্যাম এবং নিডেল দুটোকেই মডিফাই করে আমরা বলি কি জ্যাকার্ড। তোমাদের নিটিং ফ্লোরে
জ্যাকার্ড নিটিং মেশিনটা আছে এবং সেই মেশিনটাই উল্টা ঘুরে। আপনাদেরকে দিনও বলা হয়েছিল কোন মেশিন কোন দিকে ঘুরে, সবগুলা মেশিন একই দিকে ঘুরে কিন্তু জ্যাকার্ড মেশিনটা উল্টা দিকে ঘুরে। খুঁজে বাইর করতে পারেন নাই আপনারা, আমি বলেই দিলাম। কালকে গিয়ে আবার দেখবেন জ্যাকার্ড মেশিনটা উল্টা দিকে ঘুরে। তো জ্যাকার্ডের ক্লাস সামনের দিকে আছে। এই জ্যাকার্ডের ক্যাপাসিটি হলো 32 বাট পর্যন্ত, 32 বাট। আমাদের যে জ্যাকার্ডটা আছে 32 বাট পর্যন্ত ডিজাইন ডেভেলপ করতে পারবা। যদি 32 বাটেও কাভার না হয় তাহলে ইলেকট্রনিক জ্যাকার্ডে যেতে হবে। তো ইলেকট্রনিক জ্যাকার্ড আর আমাদের কাছে যেটা আছে মেকানিক্যাল জ্যাকার্ড, অনেকে সেমি অটোমেটিক জ্যাকার্ডও বলে এটাকে, দুটারই প্রিন্সিপাল একই। আমরা যখন এটার উপরে ক্লাস করব তখন বুঝবো। ইলেকট্রনিক জ্যাকার্ডে কি ওই যে এই আলাদা সার্ভো মোটর টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইউজ করে সিলেকশনটা ইচ্ছে মতো নেওয়া যায়। ডিফারেন্স শুধু এইটুকু, বাকি সব প্রিন্সিপাল একই রকম আমাদের কাছে যেটা আছে এটার মতোই। তবে আমাদেরটা 32 বাট পর্যন্ত হিসাব করা যাবে। আপনারা এটার উপর প্র্যাকটিক্যালও করবেন, থিওরিও ক্লাস করবেন, চিন্তা নাই। আর কোনো প্রশ্ন? নাই? আর কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমার প্রশ্ন থাকবে কম্প্রিহেনসিভের সময়, আশা করি। আর হলো যে আপনাদেরকে প্র্যাকটিক্যালে অনেকগুলা প্রশ্ন, সব প্রশ্নের উত্তর জানে, তাই এই প্রশ্নগুলোর উত্তর কি হবে কখনো ওরা আমার জিজ্ঞেস করে না। তা আমি ধরে নিচ্ছি যে ওরা সব প্রশ্নের উত্তর খুঁজে পাইছে অথবা জানে। কম্প্রিহেনসিভের সময় আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আবার প্র্যাকটিক্যালের ভাইভাতেও দিতে হবে। ঠিক আছে স্যার, আজকের ক্লাস এই পর্যন্ত। বেশি বেশি করে পানি খাইবা কিন্তু, যে গরম পড়তেছে, সাবধান কিন্তু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।